আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উপসর্গ এর দ্বিতীয় অংশ নিয়ে, এবং উপসর্গ অধ্যায়টি নিয়ে আজকের ক্লাসে আমরা একটা মজার কিছু বিষয় শিখব, যে বিষয়টা থেকে সাধারণত আলোচনা করা হয় না বললেই চলে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়, এবং সেটা হচ্ছে উপসর্গের বিশ্লেষণ। তো উপসর্গের বিশ্লেষণটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আশা করি উপসর্গের বিশ্লেষণটা আপনারা পুরোপুরি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন আজকের ক্লাসে। আপনাদের উপসর্গের বিশ্লেষণ নিয়ে আলোচনা করলে এটা নিয়ে আশা করি আর প্রবলেম থাকবে না আজকের ক্লাসের পরে, ঠিক আছে? ওকে, সো আমাকে একটু জাস্ট জানাবেন যে আপনারা ক্লিয়ারলি আমার সাউন্ড এবং ভিডিওটা কি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাকে একটু জানাবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাকে একটু জানাবেন, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আমাকে একটু জানাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আশা করি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ওকে, আমি একটু সবাইকে মেনশন করে নিই আগে, একটু গ্রুপে একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি একটু সবাইকে মেনশন করে নিই আগে, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাছে দাঁড়াচ্ছি, না আমাকে দাও, চলো। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে সবাইকে আমার মেনশন করা হয়ে গেছে। এবার আশা করি সবাই নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আমরা আমাদের ক্লাসও শুরু করে দিতে পারবো, ঠিক আছে? ওকে, ফাইন। ঠিক আছে, ওকে। আশা করি সবাই আমাদের শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা আমাদের আজকের আলোচনার টপিক শুরু করে দিই। আমাদের আজকের আলোচনার টপিকটা হচ্ছে উপসর্গ, ঠিক আছে? আমাদের আজকের আলোচনার টপিক কি বলেন? উপসর্গ। ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? উপসর্গ। ওকে, তাহলে চলেন শুরু করা যাক। বিশ্লেষণের টেকনিক, উপসর্গ ভাঙার টেকনিক। আসেন, উপসর্গ ভাঙার টেকনিক গুলো কি আমরা একটু দেখি। ওকে, সো আমরা একটু ক্লাসের হেডলাইনটা দিয়ে নিই। উপসর্গ ভাঙার টেকনিক, ঠিক আছে? উপসর্গ বিশ্লেষণের টেকনিক, ঠিক আছে? উপসর্গ বিশ্লেষণের টেকনিক। আচ্ছা, তাহলে এবার একটু চিন্তা করেন, উপসর্গ বিশ্লেষণের টেকনিক নিয়ে যদি আমরা ক্লাসে আলোচনা করি, তাহলে উপসর্গ বিশ্লেষণের 5টা টেকনিক আছে। এই 5টা টেকনিক দিয়ে আপনি বাংলা ভাষার যত শব্দ আছে সব শব্দকে ভাঙতে পারবেন, ঠিক আছে? সো টেকনিকগুলো একটা একটা করে একটু
বুঝে নেন, ঠিক আছে? আপাতত শুধু রুলস গুলো লিখেন, কোনো নিয়ম মানে উদাহরণ লেখা লাগবে না। একটু পরে আমি উদাহরণগুলো একটা একটা করে লিখে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপাতত শুধু রুলস গুলো লিখেন। একটু পরে আমি উদাহরণগুলো একটা একটা করে লিখে, ওকে। হ্যাঁ, ওকে, ফাইন, ঠিক আছে। এবার আসেন, আচ্ছা, এবার আসেন তাহলে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে লিখেন অনুস্বর বা উ যদি থাকে, আচ্ছা না, এটা 1 নম্বরে না, 1 নম্বরে লিখেন জ বা জ ফলা। জ বা জ ফলা যদি থাকে তাহলে একটা তীর চিহ্ন দিয়ে লেখেন রস্বীকার, মানে জ বা জ ফলা থাকবে সেই জায়গায় কি বসবে? রস্বীকার। 2 নম্বর লিখেন ব ফলা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বসবে রস্যকার। 3 নম্বর লেখেন অনুস্বর বা উ যদি থাকে তাহলে সেক্ষেত্রে বসবে ম, সেক্ষেত্রে বসবে ম। 4 নম্বর লিখেন দন্তন্য যুক্ত ব্যঞ্জনে, দন্তন্য যুক্ত ব্যঞ্জনে, দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্য, প্রথম দন্তন্য ইকুয়াল টু ম, ঠিক আছে? অর্থাৎ প্রথম দন্তন্যের পরেও কি বসবে? ম। দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্যের পরিবর্তে বসবে হচ্ছে ম। কনসেপ্টটা কি ক্লিয়ার? দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম। এরপর আসেন দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম। এরপর আসেন 5 নাম্বার। 5 নাম্বার কি? 5 নাম্বারটা খুবই কঠিন এবং খুবই বড়, বাট খুবই ইজি যদি আমি বুঝাই দেই। না বুঝাই দিলে 5 নাম্বারটা শুধু নিজে পড়ে আপনি বুঝতে পারবেন না, অনেক প্যাচের। তাই আমি 5 নাম্বারটা বুঝাই দিচ্ছি, কিন্তু এটার জন্য হচ্ছে ঠান্ডা মাথায় যা লিখবো খালি বোর্ডে লিখতে থাকেন, কিছু বোঝার দরকার নাই, নিজে নিজে লিখেন। এস এল মানে সিঙ্গেল লেটার থাকলে, আচ্ছা পুরোটাই লেখেন, সিঙ্গেল লেটার থাকলে এল ই ডাবল টি ইয়ার, ওকে, সিঙ্গেল লেটার থাকলে, থাকলে তার পূর্বে, সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ, তার পূর্বে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ ব্র্যাকেটের সরেও বসিয়ে উপসর্গ তৈরি করতে হবে, বসিয়ে উপসর্গ তৈরি করতে হবে, উপসর্গ তৈরি করতে হবে। সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরেও বসিয়ে উপসর্গ তৈরি করতে হবে, ঠিক আছে? সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরেও বসিয়ে উপসর্গ তৈরি করতে হবে। সিঙ্গেল লেটার থাকলে জলদি লিখে ফেলেন, লিখা হলে আমাকে জাস্ট জানান যে লেখা হয়েছে, তারপরে আমি পরের পয়েন্টে যাব, মানে ইয়াতে যাব। লিখেন সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরেও বসিয়ে উপসর্গ তৈরি করতে হবে। এরপর লিখেন তবে, তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে, তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে, নীলিন বর্ণ বসানোর পূর্বে, নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে, বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে, লক্ষ্য করতে হবে যে যেখানে নীলিন বর্ণ বসবে, যেখানে নীলিন বসবে তার আগের উপসর্গের শেষে, তার আগের উপসর্গের শেষে, উপসর্গের, তার আগের উপসর্গের শেষে স্বরেয় উচ্চারিত হচ্ছে কিনা, স্বরেয় উচ্চারিত হচ্ছে কিনা, উচ্চারিত হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরে বসিয়ে উপসর্গ তৈরি করতে হবে। তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে যেখানে নীলিন বর্ণ বসবে তার আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। এখন আসেন লিখেন যদি স্বরে উচ্চারিত না হয়, যদি স্বরে উচ্চারিত না হয়, যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে, যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে। যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে, নীলিন বর্ণ বসানো যাবে। কিন্তু যদি স্বরে উচ্চারিত হয়, কিন্তু যদি স্বরেয় উচ্চারিত হয়, কিন্তু যদি স্বরেয় উচ্চারিত হয়
উচ্চারিত হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না। তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না, বসানো যাবে না। তখন এই উপসর্গটিকে আচ্ছা, তাওহিদুল বলছে স্যার এগুলো কি বইতে নাই? অবশ্যই আছে, বইতে আছে, এগুলো সব আছে। উপসর্গ অধ্যায় বের করেন, উপসর্গ অধ্যায় বের করলে দেখবেন যে উপসর্গ ভাঙার টেকনিক এই শিরোনামে দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখেন স্বরে উচ্চারিত হলে তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না, তবে তখন এই উপসর্গটিকে আগের উপসর্গের শেষে তখন এই উপসর্গটিকে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে, দ্যাটস ইট। এই হচ্ছে উপসর্গের বিশ্লেষণের টেকনিক। টোটাল লিখে ফেলেন, লেখা হলে আমাকে জানান, জানা হলে দেন তারপর হচ্ছে আমরা বিশ্লেষণের টেকনিকে চলে যাব, আলোচনায় চলে যাব। লিখে ফেলেন, আগে লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। লেখা হলে জানাবেন, দ্রুত লিখে ফেলেন, লেখা হলে জানাবেন। লেখা ডান, লেখা শেষ। ওকে, ভেরি গুড। ভাইয়া এইমাত্র জয়েন হলাম, একটু রিপিট করেন প্লিজ। আমরা 5টা পয়েন্ট জাস্ট হচ্ছে এখানে লিখেছি, আর কিছুই না। 5টা পয়েন্ট হচ্ছে কি কি, সেই পয়েন্টগুলো হচ্ছে আমরা এখানে লিখেছি। উপসর্গ বিশ্লেষণের জন্য আমাদের 5টা পয়েন্ট লাগবে। এই 5টা পয়েন্ট হচ্ছে আমরা এখানে লিখেছি। 5টা পয়েন্ট হচ্ছে জ বা জফলা থাকলে হবে 1 নম্বরে রস্বীকার, 2 নম্বরে বফলা যদি থাকে সেটার জন্য হবে হচ্ছে রস্যকার, 3 নম্বরে অনুস্বর বা উম যদি থাকে তাহলে তার জন্য হবে হচ্ছে ম, 4 নম্বরে দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্য এর পরিবর্তে বসবে ম। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাইয়া দ্বিতীয় দন্তন্য এটা কোথায় বসবে? বা দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্য তো বুঝলাম, দ্বিতীয় যে বর্ণটা থাকবে সেটা কোথায় বসবে? এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, এটা দেখবেন যখন আসবে তখন অটোমেটিক বসে গেছে। এরপর আসেন নাম্বার 5 যেটা, সেটাই অ্যাকচুয়ালি মেইন আমাদের। সেটা হচ্ছে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরে বসিয়ে উপসর্গ তৈরি করতে হবে। তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যে যেখানে নীলিন বর্ণ বসবে তার আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে, কিন্তু যদি স্বরে উচ্চারিত হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না। তখন এই উপসর্গটিকে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল রুলস। তো রুলসটা যেমনই হোক, এই রুলসটা আমি আপনাকে কিছুক্ষণ পর উদাহরণ দিয়ে জিনিসটা পুরোপুরি বুঝিয়ে দিব। আপাতত আপনি রুলসটা লেখা শেষ হয়েছে কিনা সেটা আমাকে জানান। স্যার শেষ। ওকে, ফাইন, রুলস লেখা শেষ, থ্যাংক ইউ। তাহলে রুলস যেহেতু লেখা শেষ, আমরা এবার চলে যাব রুলস এর উদাহরণে। একটা একটা করে আমরা প্র্যাকটিস দেখবো, ঠিক আছে? তো প্র্যাকটিস গুলো আপনারা লিখবেন না, ওকে? সো প্র্যাকটিস গুলো আপনারা লিখবেন না, আমি লিখবো। আমি যখন বলবো লিখতে তখন লিখবেন, ঠিক আছে? আপাতত আপনাদের লেখা লাগবে না, ওকে? এখন আসেন, এখন আমরা কি করব শুনেন। একটা শব্দ দিয়ে যখন আপনাকে বলবে যে এই শব্দের মধ্যে উপসর্গ কয়টা আছে, কথাটা বুঝেন? ওকে, ফাইন। দেখেন, একটা শব্দ দিয়ে যখন বলবে যে এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, তখন আপনাদের সবার আগে যে ভুলটা হয়, একজন স্টুডেন্টের সবার আগে যে ভুলটা হয় সেটা কি জানেন? একজন স্টুডেন্টের সবার আগে যে ভুলটা হয় সেই ভুলটা আগে আমি আপনাকে দেখাচ্ছি। আগে আমাকে একটু বলেন তো, আপনারা একটু হেল্প করেন আমাকে, বলেন বলেন তো দরদালান শব্দের দর কোন উপসর্গ? বলেন, দরদালান শব্দের দর কোন উপসর্গ? বলেন, দ্রুত 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 কমেন্ট করেন। দরদালান শব্দের দর কোন উপসর্গ? কমেন্ট করেন। দরদালান শব্দের দর কোন উপসর্গ? দ্রুত কমেন্ট করেন। দরদালান শব্দের দর কোন উপসর্গ? আচ্ছা, গুড
গুড। উম্মে হাবিবা বলছে ফার্সি, ফারিয়া করিম বলছে ফার্সি, মিকদাদ বলছে ফার্সি, আসাদুর বলছে ফার্সি। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন ফার্সি, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, সবাই মোটামুটি ফার্সি সঠিক উত্তর দিয়েছে, ফার্সি। উম্মে হানি, তাওহিদুল, সবাই বলেছে ফার্সি। ওকে, ভেরি গুড। দরদালান শব্দের দর ফার্সি। আচ্ছা আমাকে যদি বলেন তো যে কারখানা শব্দের কার কোন ভাষার উপসর্গ, এটা বলেন তো। কারখানা শব্দের কার কোন ভাষার উপসর্গ, এটা বলেন। কারখানা শব্দের কার কোন ভাষার উপসর্গ? সাইদুর রহমান বলছে ফার্সি, রকিব হোসেন ফার্সি, নাহিদ আহমেদ ফার্সি, শেখাওয়ার সরকার ফার্সি, জান্নাতুল ফেরদৌস মেঘলা বলছে ফার্সি, প্রিয়াঙ্কা ফার্সি। আচ্ছা গুড, হ্যাঁ এটাও সবাই পারছেন, দুইটাই ফার্সি। আচ্ছা এইবার আমাকে একটু বলেন তো তাহলে, দরকার এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? কি কি উপসর্গ জিজ্ঞেস করি নেই, বলছি দরকার এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, আমাকে একটু এটা বলেন। দরকার এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে বলেন। দরকার এই শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে? দরকার এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে বলেন। দরকার এটা একটা শব্দ, এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? ওকে, শেখর বলছে দুইটা, বাকিরা মাহা ইসলাম বলছে দুইটা, উম্মে হাবিবা বলছে দুইটা, সাইদুর রহমান বলছে দুইটা, আচ্ছা সাব্বির রহমান বলছে দুইটা, জাকারিয়া আদনান বলছে দুইটা, তাইবা বলছে উপসর্গই নাই। ওকে, উপসর্গই নাই। আব্দুর রহিম বলছে তিনটা, আচ্ছা তহিদুল বলছে একটা। আচ্ছা ওকে ফাইন, এবার আমি একটু বলছি। দেখেন আমি এই জায়গাটাতেই হচ্ছে আপনারা বেশিরভাগ স্টুডেন্ট কনফিউজ হয়ে গেছেন। দরদালান শব্দের দরটা ফার্সি উপসর্গ, কারখানা শব্দের কারটা ফার্সি উপসর্গ। সেই হিসেবে আপনাদের কাছে মনে হচ্ছে যে দর এবং কার দুইটি উপসর্গ, কিন্তু একবারও এটা চিন্তা করেন নাই যে দর এবং কার দুইটাই যদি উপসর্গ হয় তাহলে মেইন একটা উপসর্গ তো বসে মেইন শব্দের পূর্বে, তাই না? উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে একটা স্বাধীন অর্থবোধক শব্দের পূর্বে। এখানে যদি আপনি দর এবং কার দুটোকেই উপসর্গ ধরেন তাহলে মেইন ওয়ার্ডটাই তো নাই, আছে নাই। এই জন্য এখানে কার এই ওয়ার্ডটাকে আপনি চাইলেও উপসর্গ ধরতে পারবেন না, এটাকে আপনার মেইন ওয়ার্ড ধরতে হবে। উপসর্গ হচ্ছে দর, এইটুক। কথা বুঝতে পারছেন? উপসর্গ হচ্ছে এইটুক, দর অর্থাৎ একটা উপসর্গ। এই জিনিসটাই হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টের ভুল। অর্থাৎ একটা শব্দ থেকে যখন বলে যে এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, আল্লাহর নামে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত সব উপসর্গ বের করে ফেলে। এটার মধ্যে কোনো ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড আছে কি নাই এই জিনিসের প্রতি কোনো খেয়াল থাকে না, বা এটার শেষ পর্যন্ত কোনো মূল শব্দ পাইলাম কি পাইলাম না এটার দিকে কোনো খেয়াল থাকে না। একদম মনে করেন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সব উপসর্গ বের করে ফেলছে। এইটা হচ্ছে মূল সমস্যা। এই কারণে আমাদের প্রথম কাজ হবে, যখন কোন একটা শব্দ থেকে বলবে যে এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, আমরা কখনোই আগে উপসর্গ বের করবো না, আমরা আগে মূল শব্দ বের করব। মূল শব্দ যদি বের করতে পারেন ভাই, বিশ্বাস করেন আপনার 60 থেকে 70% কাজ ওকে। জাস্ট খালি এরপরে রুলস অ্যাপ্লাই করবেন, রুলস অ্যাপ্লাই করবেন, দেখবেন উত্তর বের হয়ে গেছে। যেমন আমি আপনাকে দুই একটা উদাহরণ দেখাই, ঠিক আছে? আমি আপনাকে দুই একটা শব্দ একটু দেখাই, আমি আপনাকে দুই একটা শব্দ একটু বিশ্লেষণ করে দেখাই। আচ্ছা খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, জিনিসটা বুঝাচ্ছি, ভালো করে খেয়াল করেন। দেখেন ধরেন আপনাকে আমি বললাম ব্যাকরণ, ব্যাকরণ শব্দটি দিয়ে বুঝাই ব্যাকরণ। এখন ব্যাকরণ শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে আপনি আগেই মানে চিন্তা ভাবনা করেন না কয়টা উপসর্গ? যদিও প্রশ্নে বলছে ব্যাকরণ শব্দে কয়টা উপসর্গ আছে, বাট আপনার প্রধান কাজ কি? আপনার প্রধান কাজ হচ্ছে আগে বের করা এটার মধ্যে মেইন ওয়ার্ডটা কি। এখন উপসর্গ থাকে কোথায় বলেন? উপসর্গ থাকে সামনে, তাহলে মেইন ওয়ার্ড থাকবে কোথায়? পেছনে। সো পেছন দিক থেকে একটা 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 করে আস্তে আস্তে সামনের দিকে আসতে থাকেন। তাহলে এবার প্রথমে নিলাম মূর্ধন্য, দেখেন মূর্ধন্যের কোনো অর্থ হয়? হয় না। এবার নিলাম রণ, রণের কোন অর্থ হয়? হ্যাঁ হয়, রণ এর অর্থ আছে। রণ মানে কি বলেন তো? রণ মানে হচ্ছে যুদ্ধ। তার মানে এইটুকু হচ্ছে আমি মেইন ওয়ার্ড পেয়ে গেলাম, বুঝছেন? এইটুকু আমি মেইন ওয়ার্ড পেয়ে গেলাম, তার মানে আমার উপসর্গ হচ্ছে এইটুক। এখন চিন্তা করেন এমন কোন উপসর্গ আছে যে উপসর্গের লাস্টে ক আছে? আপনি বাংলা উপসর্গ পড়ছেন 21টা, তৎসম 20টা মানে 41, আরবি পড়ছেন 4টা আর 2টা 6টা মানে 47, 47 আর ফার্সি পড়ছেন 10টা, তাহলে 47 আর 10 57, 57 আর ইংরেজি পড়ছেন 4টা, 57 আর 4 61, উর্দু বা হিন্দি পড়ছেন একটা, 62। এই 62টা উপসর্গের মধ্যে একটার মধ্যেও কি ফার্স্টে ক ছিল এমন কোন উপসর্গ আছে? নাই। তার মানে ক এটাকে আপনি মেইন ওয়ার্ড ধরতে মানে উপসর্গ ধরতে পারবেন না, আমার উপসর্গ হচ্ছে শুধু এইটুকু। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই কটা কি ভাই? এই তো এটাই হচ্ছে বার্নিং কোশ্চেন। এখন আসেন কটা কি। মনে রাখবেন কখনোই উপসর্গ এবং মেইন ওয়ার্ড এই দুইটার মাঝখানে অন্য কোনো কিছু থাকতে পারবে না। যদি থাকে তার মানে বুঝতে হবে আপনার নির্ণয় করা ভুল হয়েছে।
তার মানে এই ক কে 100% এটা যে করেই হোক আইদার উপসর্গ বানাতে হবে নইলে মেইন ওয়ার্ড বানাতে হবে। এখন উপসর্গ তো এটা কোনোভাবে বানানো যায় না, সো আমার কিছু করার নাই, আমি এটাকে কি করব, আমি এটাকে বানায় ফেলবো মেইন ওয়ার্ড। কনসেপ্টটা কি ক্লিয়ার? তার মানে আমার মেইন ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি করণ, এইটুক আমার মেইন ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি করণ। আমি চাইলে প্রথমে একবারেই করণকে মেইন ওয়ার্ড ধরে করতে পারতাম, কিন্তু তাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার হইতো না যে আমরা কোন জায়গাটাতে আসলে থামবো। আশা করি এখন আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে। তাহলে আলটিমেটলি আমরা থামবো কোথায়? যেখানে অর্থ পাবো সেখানেই থামবো, ঠিক আছে? একদম ছোট, যেখানে অর্থ পাবো সেখানেই থামবো। এইবার আসেন, আমি যদি মেইন ওয়ার্ড আমি এখানে রুলস অ্যাপ্লাই করবো, তাহলে এইটুকুর মধ্যে রুলস অ্যাপ্লাই করেন। দেখেন জফলা আছে, আপনাদের রুলসটা কি ছিল দেখেন, জফলা আছে, জফলা থাকলে কি হবে দেখেন, রুলস ছিল কি দেখেন, জফলা আছে, এই যে দেখেন জফলা থাকলে কি হবে, জফলা থাকলে হচ্ছে রস্বীকার, জফলা থাকলে কি হবে, জফলা থাকলে হচ্ছে রস্বীকার। তাহলে রুলসে চলে যান, জফলা থাকলে যেহেতু রস্বীকার হবে, তাহলে এবার আসেন জফলা থাকলে রস্বীকার বসাই দিলাম, সরি জফলা থাকলে রস্বীকার বসাই দিলাম রস্বীকার। এখন জফলা আছে কার সাথে, বয়ের সাথে, তাহলে রস্বীকারটা বসবে কার সাথে, বয়ের সাথে। বাকি আছে কি এই যে আকার, আকারটা বসাই দিলাম, তার মানে বি যোগা, দ্যাটস ইট। আর করণ এটা হচ্ছে মেইন ওয়ার্ড, দ্যাটস ইট, করণটা হচ্ছে মেইন ওয়ার্ড। বুঝতে পারছেন? তাহলে বি আর আ এই দুটো কি, এই দুটো হচ্ছে উপসর্গ, বি আর আ এই দুটো হচ্ছে উপসর্গ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন সবাই কি বুঝছেন না বুঝেন নাই? আমরা একটা একটা করে আস্তে আস্তে আরো বড় বড় উদাহরণের দিকে যাব, বাট এইটুকু কি বুঝছেন কি বুঝেন নাই? ভাই আরেকবার বলেন বুঝি নাই। আশিকুল ইসলাম বলছে, ওকে আশিকুল ভাই আমি আবার বুঝাচ্ছি, একবার বুঝতে পারলে জিনিসটা আপনার কাছে ইজি। ব্যাপারটা হচ্ছে আমার প্রথম কাজ কি হবে এটা আগে চিন্তা করতে হবে। আমার প্রথম কাজ যখন বলছে ব্যাকরণ শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, আমার প্রথম কাজ উপসর্গ বের করা না, আমার প্রথম কাজ মেইন ওয়ার্ড বের করা। এখন মেইন ওয়ার্ড থাকে কোথায়? উপসর্গ থাকে সামনে, তাহলে মেইন ওয়ার্ড থাকে পেছনে। তাহলে পেছন থেকে একটা 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 করে সামনের দিকে আস্তে আস্তে আসতে থাকবেন যতক্ষণ পর্যন্ত অর্থ না পান। এখন দেখেন মূর্ধন্য অর্থ আছে নাই, এবার দেখেন রণ, রণের অর্থ হচ্ছে হ্যাঁ আছে, রণ মানে যুদ্ধ, তাহলে অর্থ পেয়ে গেছি, তার মানে আমার এইটা হচ্ছে মেইন ওয়ার্ড। এখন এইটা যদি মেইন ওয়ার্ড হয় তাহলে মানে এইটা হচ্ছে উপসর্গ। ওকে ফাইন, এখন এমন কোন উপসর্গ নাই যার লাস্টে কোন কোন উপসর্গ নাই যার লাস্টে কি আছে বলেন, ক আছে। তার মানে আমার মেইন ওয়ার্ড হচ্ছে এইটুক, তাহলে এইটুক মেইন ওয়ার্ড, এইটুকু উপসর্গ, সরি এইটুকু হচ্ছে মেইন ওয়ার্ড আর এইটুকু হচ্ছে উপসর্গ। তাহলে এখন মাঝখানে এই ক কে আমরা কি করব? এমন কোন উপায় আছে যে ক কে আমরা এইভাবে রেখে দিতে পারবো? উত্তর হচ্ছে না। আইদার আমার এই ক কে উপসর্গ বানাইতে হবে নাহলে মেইন ওয়ার্ড বানাইতে হবে। মনে রাখবেন উপসর্গ এবং মেইন ওয়ার্ডের মাঝখানে অন্য কোনো কিছু বসতে পারে না, যদি বসে তার মানে আপনার নির্ণয় ভুল। তাহলে এই ক কে আমার উপসর্গ তো বানানো যাচ্ছে না, আমি কি করব, আমি এটাকে মেইন ওয়ার্ড বানায় ফেলবো। অর্থাৎ আমার মেইন ওয়ার্ড হচ্ছে এইটুক, কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমার মেইন ওয়ার্ড হচ্ছে করণ এইটুক। তাহলে মেইন ওয়ার্ড যেহেতু এইটুক হবে তাহলে উপসর্গ হচ্ছে এইটুক। এখন উপসর্গ যুক্ত শব্দ আমরা বিশ্লেষণ করবো কিভাবে? রুলসটা দেখেন, রুলসের মধ্যে কি বলছি, জফলা বা জ থাকলে হবে রস্বীকার, তাহলে জফলা আছে এই জন্য রস্বীকার বসে দিছি। এবার জফলা ছিল কার সাথে, বয়ের সাথে, তাহলে রস্বীকারটা বসবে কার সাথে, বয়ের সাথে। বাকি ছিল কি আকার, সো বসায় দেন আ, দ্যাটস ইট। তার মানে উপসর্গ হচ্ছে দুইটা, বি আর আ, আর করণটা হচ্ছে মেইন ওয়ার্ড। এবার কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার? সুমাইয়া ইসলাম বলছে স্যার একটু লেট হয়ে গেছে, যদি একটু সামারি দিতেন। সুমাইয়া আপু বিশ্বাস করেন এটা আসলে 5 মিনিটের সামারি দেওয়ার মতো কিছু না, কথা বুঝতে পারছেন? এটা আসলে এমন একটা টপিক আমরা পড়াই দিছি, এটা একদম প্রথম থেকে যে 1 মিনিটও লেট করছে ও এরপরে বুঝবে না, কথা বুঝতে পারছেন? সেই কারণে আমরা এখন আর সামারি দিব না। যারা লেট করছেন আপনারা চাইলে ক্লাসের পরে ক্লাসটা রিভিউ দিয়ে নিতে পারেন, কথা বুঝতে পারছেন? কিন্তু এখন আসলে আপনাকে রুলস আবার পড়াইতে হলে প্রথম থেকে আবার রুলস পড়ায় পড়ায় আবার আসতে হবে এতক্ষণ, কথা বুঝতে পারছেন? কারণ আমাদের আজকে মানে ক্লাসের মানে প্রথম 2-3 মিনিটের পর থেকে শুরু করে আলটিমেটলি মনে করেন আমাদের রুলস যখন থেকে পড়ানো শুরু করছি সেই রুলস থেকে শুরু করে প্রতিটা শেষ মুহূর্ত পর্যন্ত ক্লাসের আমার ওই রুলস দরকার আছে। সো ওই রুলস না পড়ে আমি এটাকে সামারাইজ করতে পারবো না, কথা বুঝতে পারছেন? সেই কারণে ক্লাসের পরে আপনি আবার দেখে নেবেন, কোনো সমস্যা নাই। এই শব্দের দুটি তৎসম উপসর্গ, হ্যাঁ দুটি তৎসম উপসর্গ, ভেরি গুড, বুঝতে পারছেন। স্যার বি আর বা বি আর আ এই দুটো কি বাংলা নাকি তৎসম উপসর্গ? ওকে গুড, গুড কোশ্চেন। বি আর আ আশুবিনী যেহেতু চারটা দিয়ে দুইটা দিয়ে আছে, বাংলাতে আছে তৎসমতা আছে, তাহলে এই শব্দের এই দুটো কি তৎসম না বাংলা? এখন আপনি চিন্তা করেন মূর্ধন্য থাকলে তৎসম শব্দ, মূর্ধন্য থাকলে কি তৎসম শব্দ, এটা একটা ট্রিক্স। তার মানে কি, তার মানে এই শব্দটা তৎসম, তার মানে এই দুটো কি 100% তৎসম, কথা বুঝতে পারছেন? আর তাছাড়া আমার বাংলা যে গল্পটা দিছিলাম আশুবিনীর, সেই গল্পের মধ্যে কি এগুলো আছে বলেন? আর বি দিয়ে যে গল্পগুলো দিছিলাম সেগুলো কি আছে? নাই, তার মানে কি তৎসম, শেষ, সিম্পল হিসাব। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এখন কি ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছেন?
সবাই কি বুঝছেন? আমাকে একটু জানান। পুরোপুরি ক্লিয়ার? আমি তাহলে নতুন আর একটা ওয়ার্ড দিব। সবাই কি বুঝছি আমরা? আশা করি বুঝেছেন। আসলে আমি নতুন কয়েকটা ওয়ার্ড দিয়ে একটু অ্যানালাইসিস করে আসেন। যদি বলি তাহলে অনুসন্ধান, বলেন তো তাহলে অনুসন্ধান এই শব্দের মধ্যে বলেন তো মেইন ওয়ার্ডটা কি? মানে এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে এটা আমরা বের করব, কিন্তু উপসর্গ বের করতে হলে আগে তো আমার মেইন ওয়ার্ড লাগবে। তাহলে বলেন অনুসন্ধান শব্দের মধ্যে মেইন ওয়ার্ড কয়, মেইন ওয়ার্ডটা কি? বলেন অনুসন্ধান শব্দের মধ্যে মেইন ওয়ার্ডটা কি? অনুসন্ধান শব্দের মধ্যে মেইন ওয়ার্ডটা কি? দ্রুত দ্রুত। আজকের ক্লাস করার পরে আপনার কাছে মনে হবে যে মানে আপনি খুব ভালো একটা জিনিস শিখছেন, এবং আপনি যখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবেন যে সব কোশ্চেন অ্যান্সার পারতেছেন এই রিলেটেড, আপনার খুবই আনন্দ লাগবে মনের মধ্যে, বুঝতে পারছেন? ওকে ওকে, আসাদুর রহমান বলছে সন্ধান, জান্নাতুল বলছে সন্ধান, হাবিবা বলছে সন্ধান, আচ্ছা শবনম বলছে সন্ধান, শবনম মুস্তারি বলছে সন্ধান, কুসুম বলছে সন্ধান, হাবিবুল্লাহ বলছে সন্ধান, আচ্ছা আচ্ছা রায়হান বলছে সন্ধান। আচ্ছা এটা দিয়ে তো প্যাচ ভাই, আপনারা আসলে একটু আগেই বলছি যে লাস্টের দিক থেকে একটা একটা করে বর্ণ নিবেন, আপনাদের তো ধৈর্যই নাই। প্রবলেম হচ্ছে এটা, একবারে আপনারা মূল ওয়ার্ড দেখে বের করে ফেলছেন যে এটার মূল ওয়ার্ড সন্ধান। আমি বলছি একবারে মেইন ওয়ার্ড বের করতে, আমি বলছি আস্তে আস্তে একটা একটা করে কি করবেন, আস্তে আস্তে একটা একটা করে হচ্ছে আপনি লাস্টের দিক থেকে আসবেন। প্রথমে মূর্ধন্য নেন, সরি দন্তন্য নেন, দন্তন্য কোনো অর্থ আছে? দন্তন্য অর্থ আছে? নাই। এবার নেন দন্তন্য আকার, তার মানে আন। এবার বলেন আনের অর্থ আছে? হ্যাঁ আছে। তার মানে কি তুই আমার জন্য এই জিনিসটা আন, তার মানে আন ক্রিয়াপদ, এটা বুঝায়। তাহলে আন যদি বাংলা শব্দ ধরি তাহলে লাস্ট ওয়ার্ড কি দাঁড়ায়? উপসর্গের ধ। এখন এমন কোন শব্দ আছে যার লাস্টে ধ আছে? অধি আছে, ঠিক আছে, কিন্তু মানে শুধু ধ আছে এমন কোন উপসর্গ নাই। সুতরাং আমার এটা কি হবে? সুতরাং আমার মেইন ওয়ার্ড ধরতে হবে ধান। এইটুক, এইটুক হচ্ছে মেইন ওয়ার্ড, এইটুক হচ্ছে আমার মেইন ওয়ার্ড ধান। ধানই তো আমি অর্থ পেয়ে যাচ্ছি, আমি সন্ধান পর্যন্ত কোন দুঃখে যাব বলেন? ধানই আমি অর্থ পেয়ে যাচ্ছি না, তাহলে সন্ধান পর্যন্ত আমি কোন দুঃখে যাব? এইবার আসেন আমরা প্রথম থেকে, তার মানে এইটুকু যদি মেইন ওয়ার্ড হয় তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এবার একটা একটা করে ভাঙবো, আসেন প্রথম থেকে। প্রথমে বসলাম সরেও। এবার আসেন 5 নম্বর রুলস মানে বুঝাচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। এবার 5 নম্বর রুলস বুঝাচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। 5 নম্বর রুলসে কি বলছিল? আমরা কিন্তু মেইন ওয়ার্ড যেমন বের করব, উপসর্গ এরকম একটা 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 করে কি করব আমরা বসাবো। তাহলে এবার দেখেন সরে উপসর্গ হয় কি হয় না? হয়। এরপর দেখেন নয় রস্যকার নু, বলে নয় রস্যকার নু কোন উপসর্গ হয়? হয় না। নয় রস্যিকার আছে কিন্তু নয় রস্যকার কোন উপসর্গ নাই। তাহলে নয় রস্যকার যেহেতু উপসর্গ নাই, এটাই হচ্ছে সিঙ্গেল লেটার। এখন সিঙ্গেল লেটার থাকলে কি করতে হবে? সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরে অবশ্যই উপসর্গ তৈরি করতে হবে। এখন নীলিন বর্ণ স্বরে বসাইলে এটা উপসর্গ হয় অনু। বাট আমার কথা হচ্ছে আমি কি এখানে স্বরে বসাতে পারবো কিনা? খেয়াল করে দেখেন সিঙ্গেল লেটার ওখানে আপনি যে রুলসটা লিখছেন এরকম যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরে বসে উপসর্গ তৈরি করতে হবে। তবে নীলিন বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যেখানে নীলিন বর্ণ বসবে তার আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। যদি স্বরে উচ্চারিত হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না, কিন্তু যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে। এখন দেখেন এই যে স্বরে ওটা, এটা উচ্চারিত হচ্ছে না, নীলিন বর্ণ এখানে উচ্চারিত হচ্ছে না, হচ্ছে। তো যেহেতু হচ্ছে সুতরাং আমার কি করতে হবে? এখানে নীলিন বর্ণ বসানো যাবে না। তাহলে তখন আমার কি করতে হবে? তখন এই উপসর্গটাকে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে। তার মানে এটা অনু একটা উপসর্গ হয়ে যাবে। আমি চাইলে একবারই আপনাকে বুঝাইতে পারতাম যে অনু একটা উপসর্গ, কিন্তু তাতে কি হইতো? অন্য জায়গায় যে আপনি এই নিয়মটার অ্যাপ্লাই করতে গেলে প্যাচ লাগাই দেন। সেই জন্য আমি একদম ভেঙে 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 বুঝাইছি। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। এরপর আসেন তাহলে এইটা হচ্ছে একটা মেইন ওয়ার্ড, মানে একটা উপসর্গ পাইলাম। এরপর আসেন দন্ত স উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এরপর দেখেন দন্তন্য যুক্ত ব্যঞ্জন আছে। দেখেন তো আপনি 3 নম্বর রুলসে কি লিখছিলেন? দন্ত মানে 4 নম্বর রুলসে কি লিখছিলেন? দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম। এই যে দেখেন আমি বলছিলাম তখন দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম। আর পরের যে বাকি থাকবে বর্ণটা ওটা নিয়ে কি হবে? এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, ওটা অটোমেটিক বসে যাবে। এই যে দেখেন, দেখছেন নয়ের সাথে ধ ছিল, ধ অটোমেটিক মেইন ওয়ার্ড বসে গেছে। আর এখানে দন্তন্য ছিল, এই দন্তন্য পরিবর্তে কি বসবে? ম। তার মানে কারেন্ট আনসার কি হবে? কারেন্ট আনসার হচ্ছে অনু আর সম। কয়টা উপসর্গ আছে? দুইটা, একটা হচ্ছে অনু, একটা হচ্ছে সম। কনসেপ্টটা কি ক্লিয়ার? সন কি হবে? সন তো উপসর্গ নাই, দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে ম বসবে না। তার মানে কি হবে? অনু আর সম। কনসেপ্টটা কি ক্লিয়ার? উপসর্গ অনু আর সম।
এই কোশ্চেন গুলো কি আর ইউ বা জিএসটি তে আসে? কিছুদিন পরে আমরা মডেল টেস্টের কোশ্চেন যখন দিব, মানে মডেল টেস্টের কাজ তো করতেছি, মডেল টেস্টের কাজটা করতেছি হচ্ছে মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করে। সো এইটা যখন দিব তখনই বুঝবেন যে আসলে আসে কি আসে না। এটা কি ক্লিয়ার? নীলিন বর্ণ বসানো যাবে কি যাবে না এটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা ওকে ফাইন, নীলিন বর্ণ বসানো যাবে কি যাবে না এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমি এই অনুসন্ধান এটাকেই আবার পড়াচ্ছি। আমি জানি আজকের ক্লাসে এরকম প্রথম দিকে কয়েকটা ওয়ার্ড আপনাদেরকে দুইবার তিনবার করে বলতে হবে, এটা স্বাভাবিক, কারণ অনুসর্গের ক্লাসটার এই মানে উপসর্গের ক্লাসটার এই জায়গাটা একটু ক্রিটিক্যাল। এই জায়গাটা যদি একবার ধরতে পারেন তাহলে আপনার কাছে আর কঠিন মনে হবে না, কিন্তু যদি একবার না ধরতে পারেন তাহলে জিনিসটা মানে আপনার কাছে অনেক কঠিন মনে হবে। দেখেন অনুসন্ধান, অনুসন্ধান, অনুসন্ধান আমার কাছে এই শব্দটা দিয়ে যদি বলে এটার মধ্যে উপসর্গ কয়টা আছে, আমার মেইন ওয়ার্ড, আমার প্রথম কাজ হচ্ছে মেইন ওয়ার্ড বের করা, উপসর্গ বের করা না, আমার প্রথম কাজ মেইন ওয়ার্ড বের করা। এখন মেইন ওয়ার্ড কোথায় থাকে? মেইন ওয়ার্ড থাকে লাস্টে। তাহলে লাস্টের দিক থেকে একটু একটু করে সামনের দিকে আসতে থাকি। প্রথমে নিলাম ন, নয়ের কোন অর্থ হয়? হয় না। এবার নিলাম সরে আন, আন, আনের অর্থ হয়? হ্যাঁ হয়। যদি আনের অর্থ ধরি তার মানে আমার লাস্টে থাকে ধ, তার মানে এমন কোন উপসর্গ যার লাস্টে ধ আছে। এখন এমন কোন উপসর্গ কি আছে যার লাস্টে ধ আছে? উত্তর হচ্ছে না, এমন কোন উপসর্গ নাই যার লাস্টে ধ আছে। তাহলে এমন কোন উপসর্গ নাই যার লাস্টে ধ আছে, তাহলে আমি কি করবো এখন? ওকে, আমি দেখেন তাহলে এমন কোন উপসর্গ নাই যার লাস্টে ধ আছে, তাহলে আমি কি করব? অনুসন্ধান। সুতরাং আমি কি করব? আমি এখানে মেইন ওয়ার্ডটা ধরে নিব হচ্ছে ধ সহকারে, অর্থাৎ মেইন ওয়ার্ড হচ্ছে আমার এইটুক, ঠিক আছে, ধান। তার মানে আমার উপসর্গ হচ্ছে বাকিটুক। এখন উপসর্গ ভাঙার ক্ষেত্রে আমি একটু একটু করে সামনের দিকে থেকে আস্তে আস্তে পিছনের দিকে যাব। তাহলে স্বরেও বসাইলাম, প্রথমে স্বরে উপসর্গ হয় এই জন্য বসাইলাম। এরপর নয়রসকার নু, নয়রসকার নু কোন উপসর্গ হয়? হয় না। এখন এটা আছে কি সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার থাকলে কি বসবে? তার আগে স্বরে বসবে, অর্থাৎ অনু। এখন অনু উপসর্গ হয়? হ্যাঁ হয়, অনু উপসর্গ হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ স্বরে বসে উপসর্গ তৈরি করা যায়, কিন্তু নীলিন বর্ণ বসানোর আগে লক্ষ্য করতে হবে যেখানে নীলিন বর্ণ বসছে তার আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। যদি স্বরে উচ্চারিত না হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে, কিন্তু যদি স্বরে উচ্চারিত হয় তাহলে নীলিন বর্ণ বসানো যাবে না। তখন কি করতে হবে? তখন এই উপসর্গটাকে এটার সাথে, এই উপসর্গটাকে তখন এই উপসর্গটাকে এটার সাথে যোগ করে দিতে হবে, অর্থাৎ অনু। কথা বুঝতে পারছেন? এই উপসর্গটাকে এটার সাথে যোগ করে দিতে হবে। ওকে, তাহলে এটা গেল অনু। এরপর আসেন দন্তস্বর জায়গায় দন্তস্ব বসাই দিলাম একটা। এরপর দন্ত অনুযুক্ত ব্যঞ্জন আছে, দন্ত অনুযুক্ত ব্যঞ্জনে দন্ত অনু পরিবর্তে বসবে হচ্ছে ম। দ্যাটস ইট। তার মানে অনু আর সম দুইটা হচ্ছে উপসর্গ। কনসেপ্টটা কি ক্লিয়ার? তোমার ইসলাম বলছে স্যার মাথা হ্যাং মারতেছে, এরকম ভাবে জীবনেও পড়ি নাই। পড়া মানে আপনি তো একটু পরে জয়েন করছেন এই জন্য আপনার কাছে এরকম মনে হচ্ছে, বাট বেশিরভাগই দেখেন সব বুঝে গেছে। এই সবাই বুঝে গেছো না? একটু জানান তো আমাকে। প্রিয়াঙ্কা বলছে জি ভাইয়া এবার একদম পুরোপুরি ক্লিয়ার। স্যার আরো কিছু উদাহরণ দেন। আরো অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করবো আপনাদেরকে, একটু ওয়েট করেন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট খালি জি স্যার, ওকে ফাইন, ওকে ভেরি ভেরি গুড গুড গুড, আলহামদুলিল্লাহ, জি স্যার বুঝছি বুঝছি। আচ্ছা স্যার কঠিন কয়েকটা উদাহরণ দেন। আচ্ছা ওকে ফাইন। স্যার সম কোন উপসর্গ? সম তৎসম উপসর্গ, প্র পর অপর সমনি, সম আছে না তৎসম উপসর্গের মধ্যে আছে তো। ভাইয়া খুব ইজি লাগতেছে, আগে খুব প্যাচ লাগতো। বললাম না আগে প্যাচ লাগতো, সমস্যা নাই। তৈদুল বলছে স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে লেট করছি দেখে। আচ্ছা ওকে সমস্যা নাই, যারা লেট করেছেন তারা হচ্ছে ক্লাসটা আরেকবার উপর মানে প্রথম থেকে দেখবেন। আমি প্রথমে 5টা নিয়ম বলেছি, ওই 5টা নিয়ম জানা ছাড়া আপনি এই মানে উপসর্গের ক্লাস করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা ওকে ফাইন, চলেন আমরা আরো কিছু প্র্যাকটিস করি। আসেন আমরা আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করি। যে শব্দটা এই পর্যন্ত ঢাকা বিশ্ব, আচ্ছা না আরো একটা ওয়ার্ড দেখাইনি আগে, যেমন মনে করেন সুস্বাগত। ধরেন আমি বললাম সুস্বাগত, এখন সুস্বাগত ওয়ার্ডটা দিলাম। এখন একটু চিন্তা করেন সুস্বাগত শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে এটা আপনাকে বলছে বের করতে। এখন আপনার মেইন ওয়ার্ড কি বলো, মেইন কাজ কি? আগে প্রথম কাজ কি? আগে মেইন ওয়ার্ড বের করা। এখন মেইন ওয়ার্ড কি আপনাদেরকে বললে অনেকে একবারে বলবে স্যার স্বাগত। কোন দুঃখে ভাই?
স্বাগত কেন? আপনার দুঃখটা কোথায়? কেন আপনি স্বাগত একবার নিতে গেছেন? আপনার আমি বলছি আপনি লাস্টের থেকে একটা একটা করে বর্ণ নিবেন। তার মানে প্রথমে হচ্ছে ত, তারপরে গ। তাহলে মেইন ওয়ার্ড আমরা পেয়ে গেছি গত, কারণ গততেই অর্থ আছে, দ্যাটস ইট। সো তার মানে আমার উপসর্গ এইটুক। এখন তাহলে মেইন ওয়ার্ড পেয়ে গেছি, এবার উপসর্গ এইটুক ভাঙবো। তাহলে প্রথমে আছে স্বরের সুগার সু, বসায় দেন স্বরের সুগার সু। বলেন উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এরপর আছে কি? এরপর হচ্ছে দন্তস্বরের সাথে বফলা। এখন বফলা থাকলে কি হবে? আপনি দেখেন রুলস যেখানে লিখছেন সেখানে লিখছেন যে বফলা থাকলে তার পরিবর্তে বসবে রস্যকার, 2 নম্বর রুলসে লিখছেন। তাহলে বফলা থাকলে আবার রস্যকার। এখন দেখেন বফলা আছে কার সাথে? শয়ের সাথে। তাহলে রস্যকারটা বসবে কার সাথে? শয়ের সাথে। তাহলে বসায় দেন সু, তাহলে হয়ে গেল সু সু। এরপর আসে কি? বাকি আছে কি? এই যে একটা আকার, দ্যাটস ইট, বসায় দেন আকার। তার মানে সু যোগ আ, এটা হচ্ছে 3টা উপসর্গ, আর গত হচ্ছে মেইন ওয়ার্ড। তার মানে টোটাল হচ্ছে কয়টা? টোটাল 3টা উপসর্গ। সুস্বাগত, দ্যাটস ইট। সুস্বাগতের মধ্যে কয়টা উপসর্গ? 3টা। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাই কি বুঝছেন? আমাকে একটু জানান। সবাই কি বুঝছেন? সবাই বুঝছেন? ইবনুল হাসান প্রান্ত বলছে আপনি করালে পারি, পরে সব গুলিয়ে যায়। হ্যাঁ, পরে গুলায় যায়, এটা প্র্যাকটিস না করার কারণে। প্র্যাকটিস করলে মনে থাকবে। আচ্ছা চলেন আরো কিছু উদাহরণ দেখি আমরা, আসেন আরো কিছু উদাহরণ দেখি। যেমন যে উদাহরণটা এখন যে উদাহরণটা দেখাবো, এই উদাহরণটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে বহুবার আসতে দেখা গিয়েছে। সেটা হচ্ছে সমভিব্যাহার। খুব ভালো করে খেয়াল করতে হবে, এটা খুব ভালো করে বুঝতে হবে। সমভিব্যাহার নইলে কিন্তু বুঝবেন, মানে এটা এর মধ্যে একটু ঘাপলা আছে, ঝামেলা আছে। খেয়াল করেন, সমভিব্যাহার জিনিসটা কি খুব ভালো করে বুঝেন। সমভিব্যাহার, আমার এটার মধ্যে মেইন ওয়ার্ডটা হচ্ছে হার। মেইন ওয়ার্ডটা কি বলেন? হার। এমনিতেই বুঝতেছি আমরা, কারণ এখানে মেইন ওয়ার্ড হচ্ছে র দিলে হয় না, এরপর আকার দিলে হবে আর, আর এর অর্থ হয়, কিন্তু এমন কোনো বিষয় নয় জালাসটা হওয়া আছে। তো আমার মেইন ওয়ার্ড হচ্ছে কি? মেইন ওয়ার্ড হচ্ছে হার, এইটুকু হচ্ছে আমার মেইন ওয়ার্ড। তাহলে উপসর্গ হচ্ছে এইটুকু। এখন আমি উপসর্গ কেমনে কেমনে বসাবো, আসেন একটা একটা করে আমরা এখানে উপসর্গ নিয়ম ফলো করতে থাকি। তাহলে প্রথমে আছে কি? স। তাহলে স এর জায়গায় স বসে দিলাম। এখন বলেন স কোন উপসর্গ হয় কি হয় না? বলেন স কোন উপসর্গ হয় কি হয় না? হয় না, মানে সরি হয়, স উপসর্গ হয়। এবারে দেখেন ম, ম কোন উপসর্গ হয়? ম কোন উপসর্গ নাই। ভালো করে বুঝেন, ম কোন উপসর্গ নাই। তাহলে এবার আসেন, ম যেহেতু কোন উপসর্গ নাই, এখন আমি কি করব? সিঙ্গেল লেটার থাকলে তার আগে অ বসানোর চেষ্টা করব। অম, অম কোন উপসর্গ আছে? তাও নাই। তাহলে আমি কি করব? সরি, আমি কি করব? আমি এই যে মটা, এই মটাকে হচ্ছে আমি কি করব? এখন এই মটাকে হচ্ছে আমি এটার সাথে অ্যাড করে দিব, তার মানে সম। সম একটা উপসর্গ হয়ে গেল। এরপর আসেন ভৈরস্বীকার ভি। এখন বলেন ভৈরস্বীকার ভি কোন উপসর্গ আছে? না, এটাও সিঙ্গেল লেটার। তাহলে ভৈরস্বীকার ভি এর আগে আমি যদি অ বসাই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অভি। অভি উপসর্গ আছে? হ্যাঁ আছে। এরপর আসেন বয় জফলা। জফলা থাকলে কি হবে? রস্বীকার। তাহলে জফলা থাকলে রস্বীকার। এখন জফলা ছিল কার সাথে? বয়ের সাথে। তাহলে রস্বীকারটা বসবে কার সাথে? বয়ের সাথে। আর বাকি আছে কি? আকার। তো বসায় দেন আকার। তার মানে উপসর্গ কয়টা? 4টা। সম, অভি, বি, আ। আর মেইন ওয়ার্ড, দ্যাটস ইট, শেষ। সম, অভি, বি, আ, এই 4টা হচ্ছে উপসর্গ। কে কে বুঝেন নাই বলেন? আগে ভাবতাম উপসর্গ তো আগে বসে মানে একটা হবে, তাহলে একটা শব্দে এতগুলো হয় কেমনে, এখন সেটা ক্লিয়ার হলো। আচ্ছা, শাহরিয়ার সৈকত ভাই, গুড, হ্যাঁ। ওকে, আশা করি এখন বুঝতে পারছেন। আচ্ছা, মুনতাসির আরাফাত বলছে সাউন্ডের সমস্যা কি আমার এখানেই নাকি অন্য সবার হচ্ছে? মাঝে মাঝে আটকে যায়। মুনতাসির ভাই, আমার মনে হয় মানে সাউন্ডের সমস্যাটা আপনার ওখানেই হচ্ছে, আমার এখান থেকে প্রবলেম হওয়ার কথা না। আমার এখানে এখন মনে করেন শাওন ভাই হচ্ছে মনে করেন একটা প্রো, একটা লিজেন্ড মানুষ। এই ধরনের নেট সমস্যা, সাউন্ড প্রবলেম, এগুলো আসলে শাওন ভাইয়ের হয় না, ঠিক আছে? এগুলো আসলে শাওন ভাইয়ের হয় না। নেট সমস্যা, তারপর হচ্ছে ওটা কি বলে, এই সাউন্ডের প্রবলেম, মুখ আগে নড়তেছে, স্যার আপনার ভয়েস শুনি না, আটকে গেছেন, এগুলো শাওন ভাইয়ের হয় না। কথা বুঝতে পারছেন? সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার, হ্যাঁ মোটামুটি সবাই দেখেন সাউন্ড ক্লিয়ার আছে। দুই একজন যাদের সাউন্ডের প্রবলেম আছে বলতেছেন, তাহলে আলটিমেটলি সাউন্ডের প্রবলেমটা আপনাদের ওখানে। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা স্যার, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি ক্লিয়ার, ক্লিয়ার আছে না? ভাইয়া ধ্রুব টেস্ট পেপার কবে আসবে? ধ্রুব টেস্ট পেপার? আরে ভাই, মডেল টেস্টের একটা বই বের করবো বলছিলাম, মুখ দিয়ে বইলা তো দিই, বিপদে পড়ে গেছি গা।
বের বলবো, বলছি তো বের করবো 15 তারিখে ইনশাল্লাহ। 10 তারিখে এটা প্রেসে দিব, 15 তারিখে বের হবে। এর আগ পর্যন্ত যে জিজ্ঞেস করবেন ওরা আমি বই দিব না, বুঝতে পারছেন? এর আগ পর্যন্ত কেউ জিজ্ঞেস করবেন না, বই বই বেরোলে তো আমরা বলবো। ওকে ফাইন। আচ্ছা, আমি এটা বুঝি নাই স্যার, ক্লাস আটকে গেছিল। আচ্ছা, এটা আমি আরেকবার এমনিতেই বুঝাবো, কারণ এখানে এমনিতেই একটা ঝামেলা আছে, কিন্তু ঝামেলাটা আপনারা ধরতে পারেন নাই। আমি নিজেই ঝামেলাটা মানে ক্রিয়েট করে আমি আপনাদেরকে আরেকবার বুঝে দিচ্ছি। খেয়াল করেন, ব্যাপারটা খেয়াল করেন, দেখেন আমি এটা বুঝে দিচ্ছি, খেয়াল করেন। আপনাদের মনে একটা প্রশ্ন আসা উচিত ছিল, সেটা হচ্ছে ভাই আমার তো সম, এটা লাস্টে তো একটা অ আছে। এই যে অভির প্রথমে আপনি সিঙ্গেল লেটার ছিল ভৈরশিকার, তার আগে আপনি অবসায় এটাকে অভি বানালেন, উপসর্গ বানালেন। এখন এটা তো একটা সিঙ্গেল লেটার ছিল, সিঙ্গেল লেটারের পূর্বে স্বরে বসালেন, নীলিন বর্ণ বসালে সেটা উপসর্গ হয়, ঠিক আছে। বাট নীলিন বর্ণ বসানোর আগে আমার তো এটা উল্লেখ করা দরকার ছিল, আমার তো এটা খেয়াল করা দরকার ছিল যে আমার এখানে কি, মানে এখানে হচ্ছে আমার সম অ আছে কি নাই প্রথম শব্দের শেষে। তো এখানে তো আমার অ আছে, তো যেহেতু অ আছে আমার তো এই অ বসাইতে পারার কথা না, তাহলে এই অ আমার কেমনে বসলো? এটা একটা প্রশ্ন আপনার মনের মধ্যে আসা উচিত ছিল, জানি না কারো আসছে কিনা। ওকে ফাইন। এবার দেখেন, এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রশ্নটার বিশ্লেষণটা আমরা একটু শিখবো এখন, যে এখানে কেন অ বসলো প্রথম শব্দের শেষে অ থাকা সত্ত্বেও। কারণ আমি একটু আগেই বলেছি মেইন ওয়ার্ড এবং উপসর্গের মাঝখানে অন্য কোনো কিছু বসতে পারে না। এখন এই যে দেখেন এটা হচ্ছে মেইন ওয়ার্ড, কথা বুঝছেন? মেইন ওয়ার্ড হচ্ছে এইটা, আর এর আগে এগুলো হচ্ছে উপসর্গ। এখন এইটা যদি আমি এখানে এই যে মেইন ওয়ার্ড মানে লাস্টে অ আছে দেখে এখানে যদি আমি এই অটা বসাতে না পারি, এখানেও আছে ধরে এই অটা যদি বসাতে না পারি, তার মানে আমার এটা কি বলেন, এটা আমার কোনো উপসর্গ হবে না। এখন উপসর্গ যদি না হয়, কথাটা বুঝেন, তাহলে সম উপসর্গ, বি আর আ উপসর্গ আর হার মেইন ওয়ার্ড। এখন এটা মাঝখানে কি কিছুই না, এরকম কিছু হইলো? আমি তো একটু আগে বলছি মেইন ওয়ার্ড এবং উপসর্গের মাঝখানে অন্য হবে পারবে না। আইদার এটা আপনার এটাকে আপনার মেইন ওয়ার্ড বানাতে হবে, উপসর্গ বানাতে হবে। এখন মেইন ওয়ার্ড তো বানানো যাবে না, কারণ এটার পরে উপসর্গ আছে। তো উপসর্গ তো আর কখনো মেইন ওয়ার্ডের পরে বসে না, তার মানে আমার এটা কি কি যে করেই হোক উপসর্গ বানাতে হবে। এবং এটাকে উপসর্গ বানানোর একটাই টেকনিক, সেটা হচ্ছে এখানে অবসায় দিয়া এটার নিচে একটা হসন্ত দিয়ে দেওয়া, শেষ কাহিনী খালাস। এখন আর এখানে আমার সম উচ্চারিত হচ্ছে না, এখন উচ্চারিত হচ্ছে সম, দ্যাটস ইট। এখন কি বুঝছেন না বুঝেন নাই? আরফ আহমেদ বলছে স্যার বিসিএস এর জন্য একটা প্রশ্ন ব্যাংক বের করেন ব্যাখ্যা সহ, ভালো হতো। করব, নিয়ত আছে, নিয়ত আছে ভাই, করব। এর জন্য না, আমি আমি অ্যাকচুয়ালি আমার নিয়তটা বলি। আমার নিয়ত হচ্ছে আমি একটা বই করব, এবং বইয়ের নামও মোটামুটি আমি কনফার্ম করে ফেলেছি। আমার বইটার নাম হচ্ছে, ওকে, এটার নাম হচ্ছে ব্যাখ্যা ভান্ডার। আমার বইয়ের নাম হচ্ছে ব্যাখ্যা ভান্ডার। ওকে, বইয়ের নামটাই দেখেন, জোস একটা নাম। মানে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাখ্যা ভান্ডার মানে নাম থেকে বোঝা যায় যে এই বইয়ের মধ্যে কি আমি খালি ব্যাখ্যা পাবো। মানে যত ধরনের কনফিউশন আছে, প্রশ্ন আছে বিগত বছর, এবং শুধু বিসিএস টার্গেট করে করবো না কেন, মনে করেন আমার এই বইটা আলটিমেটলি প্রতিটা অধ্যায়ের শেষে আপনার কোশ্চেন থাকবে, কোশ্চেন গুলোর ব্যাখ্যা থাকবে, ঠিক আছে। তো এইটা যদি আমি করতে যাই, তাহলে দেখা যাবে আমার এখানে পিএসসি এর কোশ্চেন অ্যাড করতে হবে, আমার এখানে নন ক্যাডারের কোশ্চেন অ্যাড করতে হবে, আমার এখানে ওটা কি বলে ব্যাংকের কোশ্চেন অ্যাড করতে হবে, শিক্ষক নিবন্ধনের কোশ্চেন অ্যাড করতে হবে, বিসিএস এর কোশ্চেন অ্যাড করতে হবে, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যাড করতে হবে। তারপর হচ্ছে মনে করেন ওটা কি বলে ওই মানে যত ধরনের মানে ফিল্ড আছে, জাজ ল, ওটা কি বলে ভুলি তো গেলাম। ল এর জন্য যে পরীক্ষাটা দেয়, একটা তো হচ্ছে বিসিএস, আর একটা জানি কি ভুলে তো গেলাম, বিজেএস না, মাথায় তো আসতেছে না। যাই হোক, ল এর জন্য যে পরীক্ষাটা আছে সেটা, তো মোটামুটি সব কোশ্চেনের, ঠিক আছে, আমি হচ্ছে এখানে অ্যাড থাকবে এবং সব কোশ্চেনের এখানে ব্যাখ্যা পাওয়া যাবে, বুঝতে পারছেন? সব কোশ্চেনের, তার মানে স্টুডেন্টদের জন্য বাংলা ব্যাখ্যার জন্য একটা বই যথেষ্ট, ব্যাখ্যা ভান্ডার, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার নাম, এটা হচ্ছে আমার টার্গেট, হ্যাঁ, সহকারী জজের জন্য, সেটা হচ্ছে বিজেএস, কথা বুঝতে পারছেন? হম। সো মোটামুটি আমার টার্গেট হচ্ছে এইটা, বুঝতে পারছেন? এখন এই জন্য, তো তার মানে কি ব্যাখ্যা ভান্ডার হচ্ছে, মনে করেন ব্যাকরণের জন্য ব্যাখ্যা ভান্ডার করবো, মানে ওটা ব্যাখ্যা ভান্ডার এরকম হবে, এই সাইজ, মানে ওটা মনে করেন যে এখন যে অন্বেষণ আছে অন্বেষণের 2 গুণ 3 গুণ হবে,
কথা বুঝতে পারছেন? কারণ ওটার মধ্যে প্রতিটা কোশ্চেনের প্রতিটা ব্যাখ্যা, প্রত্যেকটা ব্যাখ্যা থাকবে। হ্যাঁ, এখন তাহলে বলতে পারেন স্যার তাহলে অন্বেষণ মানে ওইটা কাদের জন্য? ওইটা হচ্ছে মনে করেন যারা এক্সট্রা অর্ডিনারি, মনে করেন আমার প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা দরকার তাদের জন্য। যার ব্যাখ্যা দরকার নাই সে কিনবে না, সহজ কথা। কথা বুঝতে পারছেন? যার মনে করেন, কারণ আমি ওদিন চিন্তা করলাম যে অন্বেষণ বইয়ের মধ্যেই আমি এরকম ব্যাখ্যাটা অ্যাড করবো, পরে আবার চিন্তা করলাম না, অন্বেষণ বইয়ের মধ্যে যদি ব্যাখ্যাটা অ্যাড করি তাহলে একটা প্রবলেম আছে। প্রবলেম হলে অন্বেষণ বই এরকম মোটা হয়ে যাবে, এরকম মোটা হয়ে যাবে। তো তখন স্টুডেন্টরা চিন্তা করবে যে তাহলে আলটিমেটলি মনে করেন যে আমার এই এত মোটা বই এটা পড়ে শেষ করতে পারবো না, ঠিক আছে? তো এই কারণে চিন্তা করলাম যে মানে আলটিমেটলি আবার অনেকেই দেখলাম ওদিন কমেন্ট করতেছে যে আমাদের সব কোশ্চেনে ব্যাখ্যা তো লাগে না, ঠিক আছে? আবার বেশিরভাগই বলতেছিল যে সব কোশ্চেনে ব্যাখ্যা লাগবে। তো এক একজন এক এক ধরনের মতামত দিচ্ছিল। পরে চিন্তা করলাম তাহলে অন্বেষণ বইটা যেমন আছে এমনই থাকবে, ঠিক আছে? মানে যেসব জায়গায় ব্যাখ্যা প্রয়োজন কঠিন কোশ্চেনে সেগুলোর ব্যাখ্যা দিব, আর যেগুলোর ব্যাখ্যা মনে করেন সব কোশ্চেনের ব্যাখ্যা সেটার জন্য আলাদা নাম রাখবে, ব্যাখ্যা ভান্ডার। বুঝতে পারছেন? এইরকম টার্গেট আছে, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। ওকে ফাইন। আচ্ছা, তো যাই হোক, এবার আসেন সমভিব্যাহার। এটা কি আশা করি ক্লিয়ার? বলেন সমভিব্যাহার, এটা কি আশা করি ক্লিয়ার? এটা কি বুঝছেন কি বুঝেন নাই? সমভিব্যাহার এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই একটু জানান আমাকে। সমভিব্যাহার এটা কি বুঝছেন? সবাই কি বুঝছেন সমভিব্যাহার জিনিসটা? আচ্ছা, কুসুম আপু বলছে স্যার সুস্বাগত শব্দে গত নাকি সুস্বাগতকে দেখে বলবো যে সু সু আ উপসর্গগুলি তৎসম উপসর্গ? সু সু আ সুস্বাগত, সুস্বাগত শব্দটা তো তৎসম উপসর্গ। হ্যাঁ, এখন কি আপনি বুঝলেন? কারণ এটা তো হচ্ছে ওই যে আমি বললাম না যে আমার মূল শব্দ মানে আমি যে আশুবিনীর যে গল্প দিছি সেই গল্পের মধ্যে তো নাই, সিম্পল হিসাব, সেই জন্য তৎসম। বুঝতে পারছেন? ওকে ফাইন, এই পর্যন্ত কি ক্লিয়ার? সমব্যবহার আশা করি ক্লিয়ার। তাহলে এবার আসেন যদি বলি অপর্যাপ্ত, আসেন যদি বলি অপর্যাপ্ত, সরি তাহলে অপর্যাপ্ত শব্দের মধ্যে অপর্যাপ্ত শব্দের আমার কি বলেন বিশ্লেষণটা কি হবে? অপর্যাপ্ত শব্দের বিশ্লেষণটা কি হবে? তো অপর্যাপ্ত বিশ্লেষণটা হচ্ছে এই যে দেখেন আমার মেইন ওয়ার্ড হচ্ছে এখানে, মেইন ওয়ার্ড হচ্ছে আমার আমার এখানে প্রথমে মেইন ওয়ার্ড বের করতে হবে। তাহলে মেইন ওয়ার্ড কি? মেইন ওয়ার্ড হচ্ছে পয়ত। এখন পয়ত এর কোনো অর্থ আছে? না। এখন আপনি যদি আকার এটাকে সাথে নেন দ্যাটস ইট, অর্থ পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার মেইন ওয়ার্ড। মেইন ওয়ার্ড কি? মেইন ওয়ার্ড হচ্ছে আপ্ত। আপ্ত মানে কি ভাই? আপ্ত মানে হচ্ছে আপন করে নেয়া, নিজের করে নেয়া। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমি 3টা বাংলা বই পড়েছি ধ্রুব সহ, কিন্তু ধ্রুবের মতো একটাও পাইনি বেস্ট বই। ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা এবার আসেন তাহলে অপর্যাপ্ত। এখন তাহলে এইটা মেইন ওয়ার্ড, তাহলে আমার এইটুকু উপসর্গ। এখন আসেন সরেও, সরেওর জায়গায় বসাই দেন। সরে একটা উপসর্গ হয় কি হয় না? হয়। এরপরে প এর জায়গায় প বসাই দেন। এখন প কোন উপসর্গ হয়? প কোন উপসর্গ হয় না, ঠিক আছে, আপাতত রাখি এটাকে। এবার দেখেন জ বা জফলা, মনে আছে 1 নম্বর রুলস, জ বা জফলা থাকলে কি হবে? রস্বীকার। তাহলে জ বা জফলা থাকলে হবে রস্বীকার। এখন জ বা জফলা আছে কার সাথে? দেখেন রেফ। রেফ মানে কি? রয়ের সংক্ষিপ্ত রূপ। তার মানে জ বা জফলাটা আছে হচ্ছে রয়ের সাথে, তার মানে এটা কি হবে? রুই। এখন তার মানে কি হবে বলেন? এই রিটা তো কোনো উপসর্গ হয় না, হয়? তার মানে এটা কি? এটাকে আমি কি করতে হবে? এটাকে আমি এটার সাথে অ্যাড করে দিব, এটাকে আমি এটার সাথে অ্যাড করে দিব, তার মানে পরি। তার মানে উপসর্গ হচ্ছে আমার কয়টা বলেন? অ একটা আর পরি একটা, আর আপ্ত হচ্ছে মেইন ওয়ার্ড। অ একটা আর পরি একটা, আর আপ্ত হচ্ছে মেইন ওয়ার্ড। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, উম্মে হাবিবা বলছে স্যার আপ্ত মানে যে আপন, এটা তো জানতাম না, যেগুলোর অর্থ জানি না সেটার কি হবে? হ্যাঁ, এইটা একটা ভালো কোশ্চেন। এই ক্ষেত্রে এমন অনেক শব্দ আপনি পাবেন যেগুলোর অর্থ আপনি জানেন না। এই ক্ষেত্রে আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতেছি, শাওন স্যারের বইতে যে কটা ওয়ার্ড আছে এই কটা ওয়ার্ড যদি বুঝে বুঝে একটু অর্থগুলো বুঝে পড়ে ফেলেন এবং প্র্যাকটিস করে ফেলেন, ইনশাআল্লাহ আমি আপনাকে এইটুকু কথা দিচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে না। আমি বইয়ে যে কটা ওয়ার্ড দিয়েছি অ্যানালাইসিসের জন্য, আমার বইয়ের মধ্যে দেখবেন একটা ছক দেওয়া আছে, আমার বইয়ের মধ্যে দেখবেন একটা ছক দেওয়া আছে। আপনি বাংলাদেশের মানে যেই কোচিং এর যেই টিচারের ক্লাসই করেন না কেন, আর আপনার কাছে যদি ধ্রুব বা অন্বেষণ ছাড়া অন্য কোনো বই পড়েও থাকেন, থেকেও থাকে, আপনি যদি তার কাছে মানে সেই বই পড়েও থাকেন, আপনি দেখবেন উপসর্গ বিশ্লেষণের কোনো টেকনিক সেই বইতে নাই, থাকার কথা না, থাকার কথা না, উপসর্গ ভাঙার কোনো টেকনিক নাই। কিন্তু আমার ধ্রুব বা অন্বেষণ দুইটা বইয়ের মধ্যে এই যে এই জায়গাটাতে দেখবেন বের করার টেকনিক আছে, ঠিক আছে? এই যে উপসর্গ অধ্যায়, এটা হচ্ছে একাধিক উপসর্গ যুক্ত শব্দ বিশ্লেষণের নিয়ম, ঠিক আছে?
একাধিক উপসর্গযুক্ত শব্দ বিশ্লেষণের নিয়ম। আর এইটা করার পরে তারপর হচ্ছে এই পেজে পুরো এক পেজ একাধিক উপসর্গযুক্ত শব্দ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ শব্দ পুরো এক পেজ এখানে দেওয়া আছে। এই এক পেজ আপনি হচ্ছে এই যা ওয়ার্ড আছে এই প্রত্যেকটা ওয়ার্ড আপনি অ্যানালাইসিস করবেন। অনেক বইতে হচ্ছে এরকম শুধু মানে বিশ্লেষণটা দেওয়া আছে, কিন্তু এটা বিশ্লেষণটা ভাঙবেন কেমনে এই ভাঙার ওয়েটা দেওয়া নাই। কথা বুঝতে পারছেন? বিকজ এটা বের করার অ্যাকচুয়াল কোনো টেকনিক ব্যাকরণে নাই, এটা আমার বের করা টেকনিক। যে 5টা টেকনিক আপনাদেরকে শিখাচ্ছি এটা 2014 সালে প্রথমে আমি 2013 সালে প্রথমে আমি বের করছিলাম। সো এটা বের করার কোনো টেকনিক, এটা কোনো কোচিং এর কোনো টিচারের মাস্টারের বানানো না, এটা শাওন স্যারের বানানো টেকনিক। দ্যাট ইজ ওয়াই এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো আমি না ভাঙায় দিলে অনেক টিচাররা যারা এটা পড়ায় এখন ভাঙতে পারবে না। কথা বুঝতে পারছেন? এমন অনেক ওয়ার্ড আছে যেগুলোর মধ্যে ঘাপলা আছে, ঘাপলাটা আমি জানি কারণ আই এম দ্য ক্রিয়েটর অফ দিস টেকনিক। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এবার আসেন আমরা একটু দেখি। দেখেন আমরা যদি বলি উপাচার্য, তাহলে এবার বলেন তো উপাচার্য শব্দের মধ্যে উপসর্গ কয়টা? এখন আমার মেইন ওয়ার্ড কি থাকবে বলেন? আমার আগে সরি আমার প্রধান কাজ কি? আমার প্রধান কাজ কি আগে উপসর্গ বের করা, মেইন ওয়ার্ড বের করা? আমার প্রধান কাজ মেইন ওয়ার্ড বের করা। তাহলে মেইন ওয়ার্ড প্রথমে নেই জয়রেফ। জয়রেফ কোন উপসর্গ হয়? হয় না। এবার নেই আর্য। আর্য হয়? হ্যাঁ হয়। আর্য একটা বংশ বা জাতি। তাহলে আমার উপসর্গ তো থাকে মানে এই পর্যন্ত সব। এখন এমন কোন উপসর্গ তো নাই যার লাস্টে চ আছে, তাহলে আর কি করার? তাহলে চকে মেইন ওয়ার্ড বের বানান। তাহলে মানে এবার আসেন চার্য। এখন চার্য শব্দের অর্থ আছে? চার্য শব্দের অর্থ নেই। চর্য এর অর্থ আছে। চর্য মানে হচ্ছে আচরণ। ঠিক আছে? চর্য মানে কি? আচরণ। চর্যাপদের মধ্যে যে ছিল না চর্যা, চর্য, বিনিশ্চয়, ওখানে চর্য শব্দের অর্থ ছিল, কিন্তু চার্য শব্দের কোনো অর্থ নাই। তাহলে চার্য শব্দের যেহেতু অর্থ নাই তার মানে আরেকটা বানান নিতে হবে। তার মানে আমার মেইন ওয়ার্ড হচ্ছে আচার্য। তার মানে আমার মেইন ওয়ার্ড কি বলেন? মেইন ওয়ার্ড হচ্ছে আচার্য। আর উপসর্গ হচ্ছে তার মানে এইটুক। তার মানে উপসর্গ কি এখন তো আপনি দেখলেই বুঝতে পারতেছেন, একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে উপ। দেখেন এই জন্যই বলছি ভাই মেইন ওয়ার্ড বের করাটা হচ্ছে টাফ। মেইন ওয়ার্ড যদি বের করতে পারেন উপসর্গ আপনি তারপরে বাকিগুলো কি কি আছে রুলস অ্যাপ্লাই করলে ইজি সহজে বের হয়ে যাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? বলেন বুঝছেন না বুঝেন নাই? এইবার আসেন, এইবার আপনাদেরকে তো এতক্ষণ আমি দেখাইলাম কি একটা শব্দ থেকে কয়টা ওয়ার্ড বের করা যায় সেটা। এখন লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে উপসর্গের যে মানে স্যাম্পল কোশ্চেন দেখিয়েছিলাম মনে আছে? সেখানে বলছিলাম যে একটা শব্দ দিয়ে উপসর্গ কয়টা এটাও আসতে পারে, একটা বাক্য দিয়ে উপসর্গ কয়টা এটাও আসতে পারে। তাহলে চলেন এবার আমরা একটা বাক্য প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। ধরেন আপনার এরকম একটা কোশ্চেন করা হলো যে সুদক্ষ সন্ন্যাসীর, ধরেন এরকম প্রশ্ন করা হলো সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপকে সুদক্ষ সন্ন্যাসীর সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপকে সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপকে সকল সুবিচারকই জানালেন সুস্বাগত। ওকে ফাইন। এইবার আসেন দেখেন সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপকে সকল সুবিচারকই জানালেন সুস্বাগত। একটা বাক্য দিল, বাক্য দিয়ে বললো এই বাক্যের মধ্যে কয়টা উপসর্গ আছে। ওকে ফাইন, আসেন ভেরি সিম্পল। বাক্য দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ আমার প্রথম কাজ মেইন ওয়ার্ড গুলো একটা একটা করে করা। তো দেখেন সিম্পল জিনিস। সাকিব আহমেদ বলছে ভাই অনেক স্যারকে পড়াতে দেখছি নিজের নামে চালাচ্ছে, তৌহিদ ভাইও নিজের নামে চালায়। আরে তৌহিদ তো আমার কাছে মানে আমার সাথেই একসাথে পড়ছে। মানে তৌহিদ হচ্ছে প্রথম 2014 সালে যখন কোচিং এর টিচার হিসেবে জয়েন করে, ও সকালে আমার ক্লাস করছে, বিকালে ক্লাস নিছে, ইভেন এখনো কোনো প্রবলেম হলে আমাকে নক করে। তৌহিদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমার স্টুডেন্টরা আমার মতো করে পড়াবে এটাই স্বাভাবিক, এটা নিয়ে আমি কোনো হেডেক ফিল করি না। ঠিক আছে? আমার স্টুডেন্ট, এই যে আপনারা এখন অনেকে পড়তেছেন আমার কাছে, আপনারা আমার কাছ থেকে পড়ে অনেকেই কি বাংলা পরবর্তীতে নিজেরা পড়াইতে পারেন না? অনেকেই পড়াইতে পারেন। ঠিক আছে? আমার কাছে অনেক মানে কলকাতার অনেক টিচাররাও কিন্তু ক্লাস করছে আমার আগে, বহুত ব্যাচে, অনেকগুলো ব্যাচে কলকাতার অনেক টিচাররাও আমার ক্লাস করছে। তো ক্লাস করে নিজেরা পড়াইছে পড়ে। তো আলটিমেটলি হচ্ছে এটা তো আমার জন্য গর্বের বিষয় যে আমার স্টুডেন্টরা
মানে আমার কাছ থেকে শিখে পড়াচ্ছে, সমস্যা কি? বিভিন্ন টিচাররা আমার কাছ থেকে শিখে পড়াচ্ছে, এটা আমার গর্বের বিষয়। হ্যাঁ, এখন অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না, আই ডোন্ট কেয়ার, এটা নিয়ে আমার মানে এত ইয়ার কিছু নাই। আচ্ছা, এবার দেখেন তাহলে সুদক্ষ, এটার মেইন ওয়ার্ডটা কি? মেইন ওয়ার্ডটা হচ্ছে দক্ষ, উপসর্গ হচ্ছে একটা, তাহলে সু। এবার আসেন সন্ন্যাসী, এই তো এই সন্ন্যাসীর মেইন ওয়ার্ড তো আপনি বের করতে পারবেন না, অবশ্যই একটু প্র্যাকটিস করলে পারবেন আস্তে আস্তে। দেখেন সন্ন্যাসী এই শব্দটা একটু আগে লিখে ফেলি, না লিখলে আপনি আলাদা করে না লিখলে আপনি পারবেন না। দেখেন সন্ন্যাসীর, আমার প্রথম কথা হচ্ছে এখানে র, এটা হচ্ছে বিভক্তি, তো বিভক্তি আমি রাখবো না, এটা কেটে দিব, ওকে ফাইন, কারণ বিভক্তি তো আমার এখানে মেইন জিনিস না। ওকে, তারপর সন্ন্যাসী এই শব্দের দীর্ঘিকারটা হচ্ছে প্রত্যয়, মূল শব্দ হচ্ছে সন্ন্যাস, মূল শব্দ হচ্ছে কি সন্ন্যাস, তাহলে দীর্ঘিকারটা প্রত্যয়, এটাও বাদ, সরি দীর্ঘিকারটা প্রত্যয়, এটাও বাদ, তাহলে মূল শব্দ হচ্ছে সন্ন্যাস। এইবার আসেন সন্ন্যাস এই শব্দের মধ্যে, সন্ন্যাস শব্দের মূলটা হচ্ছে এই যে আস, মূলটা হচ্ছে আস, মানে তুমি এখানে আসো বসো এরকম কিছু, মূল শব্দটা হচ্ছে আস। এইবার আসেন এইটুকু হচ্ছে আমাদের উপসর্গ। এখন আসেন তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ, এখন উপসর্গটাকে বিশ্লেষণ করি। তাহলে প্রথমে নিলাম স, ওকে ফাইন, এরপরে দন্তন্য যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে দন্তন্য যুক্ত ব্যঞ্জনের জন্য প্রথম দন্তনের পরিবর্তে কি বসবে? ম, তাহলে সম। আর বাকি আছে কি? নয় জফলা। এখন জফলা থাকলে কি হবে? রস্বীকার, জফলা থাকার সাথে নয়ের সাথে, তাহলে বসবে কি? নয় রস্বীকার। বুঝছেন না বুঝেন নাই? আবার বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে প্রথমে নিলাম স, এরপর দেখতেছি আমি দন্তনযুক্ত ব্যঞ্জন আছে, তাহলে দন্তনযুক্ত ব্যঞ্জন থাকলে প্রথম দন্তনের পরিবর্তে কি বসবে? প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম। এখন প্রথম দন্তন কোনটা? মানে হচ্ছে যে এইটা, এটার পরিবর্তে ম বসে গেছে, তাহলে আরেকটা দন্তন কি বাকি আছে না? তো ওই দন্তনটার পরিবর্তে কি হবে? ওই দন্তনটা হচ্ছে জফল আছে, এটা রস্বীকার দিয়ে বসে যাবে, তার মানে উপসর্গ হচ্ছে কয়টা? সমানি দুইটা, তার মানে এখানে হচ্ছে মেইন ওয়ার্ড হচ্ছে আশ, ঠিক আছে, উপসর্গ হচ্ছে দুইটা। এরপর দেখেন সুচতুর, মেইন ওয়ার্ড হচ্ছে চতুর, উপসর্গ একটা। সন্নিপাত, মেইন ওয়ার্ড হচ্ছে পাত, আর উপসর্গ হচ্ছে দুইটা, সম আর নি, এই যে স একটা, আর এই যে দন্তন পরিবর্তে ম, সম আর নরসিকের নি দুইটা। এরপর দেখেন সুবিশাল, এখানে মেইন ওয়ার্ড হচ্ছে শাল, ঠিক আছে, অনেকে কিন্তু এখানে মেইন ওয়ার্ড ধরবে বিশাল, কিন্তু বিশাল পর্যন্ত আমি যাবো কেন? আমি যেখানে অর্থ পেয়ে গেছি ওখানে থামবো, তাহলে শাল, শাল হচ্ছে মেইন ওয়ার্ড। বি, এটা একটা উপসর্গ, সু একটা উপসর্গ, তার মানে এটা কি? এখানেও দুইটা। পদক্ষেপ, এখানে কোনো উপসর্গ নাই। সকল, এখানের মধ্যে উপসর্গ হচ্ছে একটা, কল মেইন ওয়ার্ড, উপসর্গ একটা। সুবিচারক, এখানে মেইন ওয়ার্ড হচ্ছে চার, মেইন ওয়ার্ড কি বলেন? মেইন ওয়ার্ড হচ্ছে চার। ক, এটা হচ্ছে প্রত্যয়, আর রস্যটা হচ্ছে দেওয়া হয়েছে জোর দেওয়ার জন্য, তাহলে উপসর্গ কয়টা? দুইটা, তাহলে এখানেও দুইটা উপসর্গ। জানালেন এটার মধ্যে কোনো উপসর্গ নাই, সুস্বাগতের মধ্যে উপসর্গ কাটে, এটা তো একটু আগে বের করলাম। সুস্বাগতের মধ্যে উপসর্গ হচ্ছে তিনটা, সু, সু এবং আ, তার মানে এখানে টোটাল উপসর্গ কয়টা দেখেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে এই পুরো বাক্যে উপসর্গ আছে 14টা। সিম্পল, জাস্ট করতে হবে। এটা কিন্তু আপনাকে আমি বের করে দেখাইছি বিধায় আমার এতক্ষণ সময় লাগছে, এটা আমার বের করতে সময় লাগবে বড় জোর যে কোনো একটা বাক্য দিলে আমার বের করতে সময় লাগবে বড় জোর 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে আমি বের করতে পারবো। সো এটা কিভাবে হইছে? প্র্যাকটিস, নাথিং এলস, জাস্ট প্র্যাকটিস। কথা কি বুঝছেন? সবাই কি বুঝছেন না বুঝে নাই? আচ্ছা, এই যে এত বড় বাক্য আসলে সময় তো পটল তুলবে না রে ভাই, এত বড় বাক্য আসলে এই যে বললাম না আমি, আমি 10 সেকেন্ডের মধ্যে এটা করতে পারবো। প্র্যাকটিস করেন, আপনাদের 10 সেকেন্ডে না হোক 20 সেকেন্ডে হবে, 30 সেকেন্ডে হবে, 30 সেকেন্ডে না হোক 1 মিনিটে তো হবে। তো একটা কোশ্চেন আপনি পারলেন না হয় 1 মিনিটই খরচ করলেন একটা প্রশ্নের জন্য। কথা বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার? সুমাইয়া ইসলাম বলছে স্যার উপসর্গ অধ্যায় 90 নম্বর প্রশ্নের উত্তরটা ভুল আছে। সুমাইয়া আপু, আপনার কাছে কোন বই, কোন বই দেখে আপনি বলতেছেন 90 নম্বর প্রশ্নের উত্তরটা ভুল? ধ্রুব নাকি অন্বেষণ? আপনার কাছে কোন বই, কোন বই দেখে আপনি বলতেছেন 90 নম্বর কোশ্চেনটা ভুল? হ্যাঁ, 90 নম্বর উত্তরটা ভুল আছে, 90 নম্বর হচ্ছে ডি হবে, অন্বেষণ বই 211 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ 90 নম্বর, এটা তো আমি অলরেডি সংশোধনী দিয়ে দিয়েছি, এটা তো আমি অলরেডি সংশোধনী দিয়ে দিয়েছি, অন্বেষণ বই 90 নম্বর কোশ্চেন দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, ওকে, তাহলে জোস, টেকনিক জোস, ওকে ফাইন। চলেন এরকম আরো দিয়ে একটা উদাহরণ দেখি আমরা একটু। যদি বলি যদি বলি এরকম যে সম্রাট সৈন্য সমবিহারে, যদি বলি সম্রাট সৈন্য সৈন্য সমভিব্যাহারে
সম্রাট সৈন্য সমবিহারে দুর্গম মরুপথ সম্রাট সৈন্য সমবিহারে নিরপরাধ হরিণ সংহারে নিরপরাধ হরিণ সংহারে নিরপরাধ হরিণ সংহারে সংহারে দুর্গম মরুপথে নিবৃত্ত হইলেন। দুর্গম মরুপথে নিবৃত্ত হইলেন। নিবৃত্ত হইলেন এরকমই কিছু একটা দিছিলাম গত ক্লাসে। নিবৃত্ত হইলেন, এই যে একটা বাক্য দিলাম, এই বাক্যের মধ্যে কয়টা উপসর্গ আছে যদি প্রশ্ন করা হয়? আসেন বের করি। খুব আহামরি, খুব কঠিন কিছু না, সিম্পল জিনিস। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ পড়ে আপনি বাংলার বস হলেন কিভাবে? আর আপনি চাইলে তো অ্যাকাউন্টিং এ পড়াতে পারতেন, কিন্তু সেটা না পড়ে বাংলা পড়ানো শুরু করলেন কেন? এটা নিয়ে বিশাল ইতিহাস, এটা আগে একদিন পোস্ট দিছিলাম, পরে আবার বলবো না, এখন আসেন, আজকে সময় নাই। সম্রাট শব্দে আপনারা অনেকেই ধরে নিবেন, অনেকেই ম্যাক্সিমাম রাইটারের বই, ম্যাক্সিমাম বইয়ের রাইটাররাও এটা সম্রাট শব্দের মধ্যে সমটাকে উপসর্গ ধরে নেয়, কিন্তু সম উপসর্গ হবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই? সম তো তৎসম উপসর্গ হয়। হ্যাঁ হয়, বাট এখানে সমকে উপসর্গ ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ বারবার বলেছি, উপসর্গ বসে একটা স্বাধীন অর্থবোধক শব্দের পূর্বে। আমি যদি সমকে উপসর্গ ধরি, তাহলে আমার মেইন ওয়ার্ড দ্বারা রাট, আর রাট শব্দের কোনো অর্থ নাই। এন্ড দ্যাট ইজ ওয়াই সম্রাটকে মূল শব্দ ধরতে হবে, সম্রাট সন্ধিবদ্ধ শব্দ ধরতে হবে। সমযোগ রাট সম্রাট, এটা উপসর্গ ধরা যাবে না। সৈন্য উপসর্গ নাই। সমবিহার মাত্রই করলাম, এটার মেইন ওয়ার্ড হচ্ছে হার, সম, অভি, বি আর আ, এটার মধ্যে উপসর্গ হচ্ছে 4টা। ওকে, নিরপরাধ, এটার মেইন ওয়ার্ড হচ্ছে রাধ। তাহলে উপসর্গ কয়টা? একটা হচ্ছে নির, একটা হচ্ছে অপু। একটা নির আর একটা কি অপু। ঠিক আছে, সিঙ্গেল লেটার আছে, সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে অ বসবে। তার মানে এখানে কয়টা? এখানে 2টা। হরিণ উপসর্গ নাই। সংহার মেইন ওয়ার্ড হচ্ছে হার, উপসর্গ হচ্ছে একটা এবং সেটা হচ্ছে সম, দন্তস্ব, আর অনুস্বর থাকলে ম বসবে তার পরিবর্তে। দেখেন রুলস এর মধ্যে আছে অনুস্বর থাকলে ম বসবে, তার মানে এটা হচ্ছে 2টা। এরপর দুর্গম, দুর্গমের মেইন ওয়ার্ড হচ্ছে গম, তাহলে উপসর্গ কয়টা? একটা, দূর। ওকে ফাইন। মরুপথ, এর মধ্যে উপসর্গ নাই। নিবৃত্ত, এর মধ্যে বৃত্ত হচ্ছে মেইন ওয়ার্ড, নি হচ্ছে একটা উপসর্গ। তাহলে উপসর্গ টোটাল কয়টা হলো? 4, 5, 6, 7, 8, 9, দ্যাটস ইট। এই পুরো বাক্যে 9টা উপসর্গ, শেষ, কাহিনী খালাস। সিম্পল, as simple as you think। এখন আপনার থিঙ্কিংটাই যদি হয় কঠিন, তাহলে জিনিসটাও কঠিন। আর যদি থিঙ্কিংটা সহজ হয়, দেন ইট ইজ ভেরি সিম্পল। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, অনেকেই বলতেছে স্যার আমারটা তো আটকাইতেছে, আমারটা আটকাইতেছে। ওকে, এটা আটকাইতে পারে। মনে করেন আমার এখান থেকে তো এখন হাই রেজলিউশন যাচ্ছে, তো আপনার ওখানে যদি হাই রেজলিউশন টানতে না পারে, তাহলে আটকাইতে পারে। সো সেক্ষেত্রে আপনি একটু রেজলিউশনটা কমাই দেন, তাহলেই হবে। আমার এখানে মনে হয় 720 রেজলিউশনে আছে, তা আপনি 720 এর জায়গায় 480 করে দেন, তাহলেই হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, একজন বলছে স্যার অনতি বিলম্ব, এটা একটু দেখান। আসেন, অনতি বিলম্ব এর মধ্যে কয়টা উপসর্গ আছে একটু ভাঙি। ওকে, দেখেন আমার মেইন ওয়ার্ড কি? মেইন ওয়ার্ড হচ্ছে লম্ব, দ্যাটস ইট। তার মানে এইটুকু উপসর্গ, তাই না? এখন দেখেন এইটুকু ভাঙি, তাহলে প্রথমে ভাঙলাম অ, তাহলে অ কোন উপসর্গ হয়? হয় না। এরপর দেখেন ন, ন কোন উপসর্গ হয়? হয় না। তো আমি ন থাকলে কি করব? ন থাকলে এটাকে আমি কি করব? এটাকে আমি মানে সিঙ্গেল লেটার বসানোর চেষ্টা করব। তো সিঙ্গেল লেটার থাকলে হয় অন, কিন্তু সিঙ্গেল লেটার এখানে বসানো যাবে না, কারণ আগের উপসর্গ শেষে কি আছে? অ আছে। তো আমার এখানে কি করতে হবে? আমার এখানে হচ্ছে এই নটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে, তার মানে হচ্ছে অন। ঠিক আছে, এটা হচ্ছে অন। এরপর আসেন কি আছে? তৈরি স্বীকৃতি। এখন তৈরি স্বীকৃতি কোন উপসর্গ হয়? হয় না। তো এটা কি আছে? এটাও সিঙ্গেল লেটার আছে। তো সিঙ্গেল লেটার থাকলে কি করতে হবে? এখানে স্বরেও যোগ করতে হবে। এইখানে অবসানো যাবে। কেন যাবে? কারণ এখানে তো আমার স্বরে উপসর্গ উচ্চারিত হচ্ছে না, মানে অন বলতেছি না, আমি বলতেছি অন। তাহলে এটা কি? এটা ব্যঞ্জন উচ্চারণ, তার মানে এখানে অবসানো যাবে অ। এরপর আসেন বৈরস্বীকার বি, এটা তো উপসর্গ হয়, তার মানে কি? অন, অতি, বি, দ্যাটস ইট, 3টা, শেষ। এখন অনেক টিচার এই অনটাকে উপসর্গ ধরতে চান না। কেন চান না? ওরা বলেন যে ভাই অন উপসর্গ তো হয় না, অনা উপসর্গ হয়, কিন্তু অন তো উপসর্গ হয় না। বুঝতে পারছেন? অনা উপসর্গ হয় কিন্তু অন উপসর্গ হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, অন উপসর্গটা অনা উপসর্গেরই একটা রূপ। অন উপসর্গটা কি? অনা উপসর্গের একটা রূপ। গতকালকে আমি পড়াইছি, সরি গত ক্লাসে আমি পড়াইছি, যখন বলতেছিলাম যে অ, অঘা, অজ, অনা, ওই অনা উপসর্গের একটা রূপ কি? অন। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। সো তাহলে আজকের মতো আমাদের উপসর্গ বিশ্লেষণের টেকনিক এখানেই ইতি। আপনারা এখন হচ্ছে প্র্যাকটিস করেন বাসায়। কোনো জায়গায় আটকাইলে, আটকাবেন এটা শিওর, যে জায়গায় আটকাবেন সেটার উপরে হচ্ছে আমরা আগামীকাল হচ্ছে এটার উপরে সলভ ক্লাস নিব। আগামীকাল এটার উপরে সলভ ক্লাস নিব, এবং সলভ ক্লাসটি নিব হচ্ছে রাত্রেবেলা, বা টাইমটা আমি এখন জানাবো না।
টাইমটা আমি পরে জানাবো, ঠিক আছে? আর সলভ ক্লাস দিব, প্লাস সলভ ক্লাস মানে এই না যে শুধু এটাই পড়াবো, সলভ ক্লাস দিব তার সাথে আমি কিছু টপিকও আমি আপনাদের সাথে এর সাথে অ্যাড করে পড়াবো, ঠিক আছে? মানে উপসর্গের পরবর্তী টপিক যা আছে সেটা। তাহলে আজকের মধ্যে এখানে ইতি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই, ঠিক আছে? বইয়ের 88 আর 96 নম্বর কালকে, যেহেতু সলভ ক্লাস কালকে বুঝাই দিব।